আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে, যেটা একটা প্রতিবেদন করব আমরা, যেটা অনেকেই কমেন্ট করছেন দেখতে পাচ্ছি এবং আমাকে ইনবক্সে নক দিছিলেন যে কৌশিক নলের যে পৃষ্ঠটানের একটা সমীকরণ আছে এই সমীকরণটা প্রতিবেদন করার জন্য। তো দেখতে পাচ্ছেন যে অলরেডি লিখে রেখেছি এখানে যে প্রমাণ করো যে কৌশিক নলের তরল পদার্থের পৃষ্ঠটান টির একটা সমীকরণ, এই সমীকরণটা আমাকে প্রতিবেদন করতে হবে। আচ্ছা, এই সমীকরণটা প্রতিপাদন করার আগে পৃষ্ঠটান সম্পর্কে আমাকে একটু জানতে হবে যে পৃষ্ঠটান জিনিসটা কী। পৃষ্ঠটান সাধারণত আমি তরলের ক্ষেত্রে যদি বিবেচনা করি, তরলের পদার্থের মধ্যে ধরেন একটা বস্তু, তরলের মধ্যে আমি একটা বস্তু দিয়ে দিলাম, সেটা কলমও হতে পারে বা একটা সুই ধরেন আমি তরলের মধ্যে নিক্ষেপ করলাম বা ফেলে দিলাম, তাহলে সেই ক্ষেত্রে ওর উপর একটা পৃষ্ঠটান কাজ করবে বা একটা বল কাজ করবে। সেই পৃষ্ঠটানটা হচ্ছে যে একক ক্ষেত্রফলের ওপর যে লম্বভাবে যে বলটা ক্রিয়া করে, ওই কলমের ওপর বা ওই সুইয়ের ওপর একক ক্ষেত্রফলের ওপর যে লম্বভাবে যে বলটা ক্রিয়া করবে সেটা হচ্ছে যে পৃষ্ঠটান। তাহলে পৃষ্ঠটান দেখেন আমি অলরেডি কিন্তু এখানে লিখে রেখেছি, পৃষ্ঠটানকে টি দ্বারা প্রকাশ করা হয়। এটা একক লম্ব বরাবর যে বলটা ক্রিয়া করে লম্ব বরাবর একক ক্ষেত্রফলের ওপর এই যে লম্ব বরাবর যে বলটা ক্রিয়া করবে সেটাই হচ্ছে যে পৃষ্ঠটান। তো পৃষ্ঠটানের তরলের মধ্যে যদি একটা কৌশিক নল দিই, কৌশিক নলের মধ্যে যে একটা সমীকরণ, সেই সমীকরণটা মানে পৃষ্ঠটানের একটা সমীকরণ আছে, ওই সমীকরণটা আমাকে প্রতিপাদন করতে হবে। তো এই প্রতিপাদনটা এখানে দেওয়া আছে। তো এইটা প্রতিপাদন করার আগে আমাকে আরেকটা জিনিস জানা খুবই জরুরি, সেটা হচ্ছে দেখেন তরলের মধ্যে তরল এবং কাচ, যেহেতু এই যে নল দিচ্ছি কৌশিক নল, সেটা হচ্ছে একটা কাচের নল, ওই তরলের সাথে কাচের একটা কোণ সৃষ্টি হয়। সেই কোণটা কীরকমভাবে সৃষ্টি হয় সেটা আমরা একটু দেখি, তারপরে এই বিষয়টা আমরা দেখব। দেখেন আমি অলরেডি এখানে লিখে রেখেছি, তরলের মধ্যে অর্থাৎ একটা পাত্র, একটা কাচের পাত্র ধরতে পারেন, একটা গ্লাস ধরতে পারেন বা একটা নল ধরতে পারেন। নলের মধ্যে কি আছে, আমি একটা পানি নিছি। তাহলে দেখেন এই যে পানি এবং কাচ, এটা হচ্ছে কাচের মধ্যে একটা পানি নিছি, পানি এবং কাচের মধ্যে একটা কোণ সৃষ্টি করে, এরকম উপর দিকে বেঁকে যায়। এই বেঁকে যাওয়ার কারণটা হচ্ছে যে এখানে একটা আসক্তি বল আছে। আসক্তি জিনিসটা কি? আসক্তি হচ্ছে যে বিপরীত, পানি এবং কাচ দুটা বিপরীত ধর্মী পদার্থ। তাহলে পানি এবং কাচ বিপরীত ধর্মী পদার্থের মধ্যে যে বলটা কাজ করবে সেটা হচ্ছে আসক্তি বল। আর সংশক্তি কি? নিজেদের মধ্যে বল, যেমন পানি এবং পানির মধ্যে বল, পারদ এবং পারদের মধ্যে যে বল, সেটাকে বলবো সংশক্তি বল। তাহলে এই ক্ষেত্রে কি হবে, যখন পানির ভিতরে মানে কাচের ভিতরে পানি নিব তখন আসক্তি বলটা আমার কাজ করবে বেশি। সেই কারণে কিন্তু দেখেন উপর দিকে উঠে যাচ্ছে, এই দিকে উপর দিকে উঠে যাচ্ছে, এরকম একটা কোণ সৃষ্টি করে। কিন্তু আমি যদি একটা কাচের পাত্রের মধ্যে পারদ নেই, সেই ক্ষেত্রে কি হবে, পারদের মধ্যে সংশক্তি বলটা বেশি, মানে নিজেদের মধ্যে বল বেশি, নিজেদের বল বেশি হওয়ার কারণে এটা এরকম কুঁচকে আসে, নিচের দিকে বাঁকা হয়ে আসে। তাহলে একটা কাচের পাত্রের মধ্যে যখন আমি পারদ নিব, এই কোণটা এরকম বাঁকা সৃষ্টি হবে, যে পাত্রের গায়ে এই যে কোণার দিকে যে একটা গা আছে এখানে এরকম বাঁকা হয়ে আসবে। আর এখানে কি হবে, এখানে উপর দিকে বাঁকা হয়ে যাবে, এখান থেকে উপর দিকে বাঁকা হয়ে যাবে। তার মানে দেখেন এখানে যে একটা কোণ বিবেচনা করি, পাত্রের গায়ের সাথে একটা কোণ থাকবে, এই কোণটা দেখেন এটা কিন্তু সূক্ষ্ম কোণ হবে। আর এই কোণটা কি হবে, এই কোণটা কিন্তু স্থূল কোণ হবে। তার মানে কি, পারদ এবং কাচ তাদের মধ্যে স্থূল কোণ সৃষ্টি হয়, এবং এই ক্ষেত্রে পানি এবং কাচের মধ্যে কিন্তু সূক্ষ্ম কোণ সৃষ্টি হয়। এই মেইন কারণটা হচ্ছে যে এখানে আসক্তি বেশি হওয়ার কারণে এইটা বাঁকা হয়ে যায় উপর দিকে, কিন্তু সংশক্তিটা কম। আসক্তি বলের কারণে উপর দিকে বেঁকে যাচ্ছে, আর এখানে কি সংশক্তি বেশি, মানে পারদের সংশক্তিটা বেশি হওয়ার কারণে আমার এখানে নিচের দিকে কুঁচকে আসতেছে। এটা হচ্ছে মূল কারণ। ওকে, আমাকে এই জিনিসটা জানা দরকার, পানির সাথে কাচের মধ্যে কী কোণ সৃষ্টি হয়, কীরকম কোণ সৃষ্টি হয়, সেই জন্য এই জিনিসটা দেখালাম, এখানে আমার এই জিনিসটা প্রয়োজন আছে। তাহলে দেখেন একটা পাত্রের ভিতরে পানি নেওয়ার পরে আমি একটা নল ভিতরে দিছি, নল যদি আমি ভিতরে দিই অবশ্যই এই নলের ভিতর থেকে পানি উপর দিকে উঠবে। পানি দেখেন উপর দিকে উঠতে উঠতে কিন্তু একটা পর্যায়ে যেয়ে এরকম কোণ সৃষ্টি হবে, যেহেতু পানি এবং কাচ অবশ্যই কৌচিক নল কাচের মধ্যে কীরকম কোণ সৃষ্টি হয়, এরকম কোণ উপর দিকে বাঁকা হয়ে যায়, এরকম উপর দিকে বাঁকা হয়ে যায়। ঠিক আছে, এর মেইন কারণটা হচ্ছে পানি উপর দিকে, কারণ ক্ষেত্রফল কমাতে চাই।
এখানে প্রথমে একটা ক্ষেত্রফল ছিল, আর পানির মধ্যে একটা কাছে এরকম কোণ ছিল, আবার ক্ষেত্রফল উপর দিকে কমে নিয়ে যাবে, আবার উপর দিকে উঠবে, উঠতে উঠতে কোন পর্যায়ে পর্যন্ত পানি উঠবে? পানিটা উঠবে হচ্ছে যেখান পর্যন্ত টান বল, মানে উপর দিকে একটা টান বল আছে এবং নিচের দিকে একটা বল মানে mg, যেখানে সমান হয়ে যাবে সে পর্যন্ত পানিটা উঠবে। ঠিক আছে। আর আমরা একটু আগে কি দেখলাম? একটু আগে দেখলাম যে এখানে একটা কোণ সৃষ্টি হয়, কার সাথে? পানির সাথে এবং কাচের, যেহেতু কৌশিক নলটা কাচের সাথে একটা কোণ সৃষ্টি হয়, সেই কোণটা কি? সূক্ষ্মকোণ। এই পাশে একটা কোণ সৃষ্টি হবে, সেটা হচ্ছে সূক্ষ্মকোণ। ঠিক আছে। এবং এই বরাবর একটা টান বল কাজ করবে, স্পর্শকের সাথে একটা টান বল কাজ করবে, এই পাশে দুই পাশে টান বল কাজ করবে। ঠিক আছে। যেহেতু দেখেন এইটা যদি থিটা হয়, এই কোণটা যদি থিটা হয়, তাহলে আমরা বলতে পারি বিপরীত কোণ হিসেবে এটাও থিটা, এইটাও থিটা। আমরা বলতে পারি এইটা যদি থিটা হয় এটা অবশ্যই থিটা, এটা যদি থিটা হবে এটা বিপরীত কোণ থিটা হবে। তাহলে দেখেন তির্যকভাবে যদি কোনো ভেক্টর কাজ করে তার দুইটা অপাংশ থাকে, একটা সাইন থিটা একটা কস থিটা, তাহলে ভূমির সাথে যেটা থাকে সেটা অবশ্যই কস থিটা, তার মানে কি এটা টি কস থিটা, এপাশে কি হবে? টি সাইন থিটা, এপাশে কি হবে তাহলে? টি সাইন থিটা। তার মানে আমরা অবশ্যই আমরা জানি এই পাশে হচ্ছে কি হবে? টি কস থিটা। টি কস থিটা হওয়ার কারণটা হচ্ছে যে কোণের সাথে যে বাহুটা থাকবে সেখানে কস থিটা হয়, কারণ ভূমি বাহু অতিভুজ, এটা অবশ্যই আমরা জানি। ঠিক আছে। এখন আমরা একটু জিনিস দেখি যে পানির যে আমরা এখানে যে একটা কোণ সৃষ্টি হলো, একটা সূক্ষ্ম কোণ এবং বাঁকা হয়ে যাচ্ছে, এইটা কিন্তু সাধারণত পানির উপরে পৃষ্ঠে, আমরা তো এটা দ্বিমাত্রিক ব্যবস্থার ক্ষেত্রে কিন্তু ফুল চিত্রটা আঁকাতে পারছি না। আমি দেখেন একটু বুঝিয়ে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। দেখেন এইখানে কিন্তু ধরেন এটা একটা নল নিছি, এই নলের ভিতরে কি পানি উপর দিকে উঠতেছে, দেখেন পানি উপর দিকে, এই যে গ্লাসের মধ্যে উপর দিকে উঠতেছে, নিচে একটা পাত্র আছে, পাত্রের মধ্যে পানি নিছি, এই নলের ভিতর থেকে পানি উপর দিকে উঠতেছে, এভাবে উপর দিকে উঠতেছে। তাহলে এই ক্ষেত্রে কি হবে? আমার কিন্তু দেখেন এটা কিন্তু বৃত্ত না, পানির উপর দিকে এটা নল এরকম গোল, এরকম অবশ্যই এই যে গ্লাস যেরকম এরকম গোল, পানি উপর দিকে উঠে আসতেছে। তাহলে চতুর্পাশে এখানে বল কাজ করছে না, উপর দিকে কোনটা কাজ করতেছে? উপর দিকে কোনটা কাজ করছে? এই দেখেন উপর দিকে কোনটা কাজ করতেছে? টি কস থিটা। উপর দিকে কোনটা? টি কস থিটা। আর সাইড দিকে এই যে সাইড দিকে, দুই সাইড দিকে মানে এই সাইড দিকে এই সাইড দিকে, দুই সাইড দিকে কোনটা কাজ করতেছে? টি সাইন থিটা। দেখেন এটা কিন্তু একটা বৃত্তের মতো, পানির এই যে উপরে পৃষ্ঠায় যেটা আছে একটা ফুল বৃত্তর মতো না? তাই এই যে এইটার কথা বলছে, এই যে এটা ফুল বৃত্তর মতো, এটাতে বৃত্ত আঁকাতে পারবো না? এই যে বাঁকা অংশটা, এটাতে কিন্তু একটা বৃত্ত আঁকাতে পারবো। তাহলে দেখেন এই বৃত্তের চতুর্পাশে কাজ করতেছে, বৃত্তের পরিধি আমরা কি জানি? 2πr। তাহলে এই চতুর্পাশেই কিন্তু টি সাইন থিটা কাজ করছে, এই যে টি সাইন থিটা চতুর্পাশে, এই পাশে এই পাশে এই পাশে এই পাশে চতুর্পাশে এইভাবে লম্ব বরাবর কাজ করতেছে কোনটা? টি সাইন থিটা। তার মানে কি পরিধি বরাবর টি সাইন থিটা কাজ করতেছে চতুর্পাশে। আর উপর দিকে এই যে উপর দিকে, এই দিকে উপর দিকে, যেটার কারণে পানি উপর দিকে উঠতেছে, নলের ভিতরে পানি উপর দিকে উঠতেছে, সেটা কোনটা? টি কস থিটা। তাহলে দেখেন চতুর্পাশেই তো টি কস থিটা কাজ করতেছে, তার মানে কি পরিধি বরাবর কাজ করতেছে। আমরা বৃত্তের পরিধি কি জানি? বৃত্তের পরিধি হচ্ছে যে 2πr, তাহলে সব পাশেই 2πr হবে, 2πr, এখানেও হবে 2πr, টি সাইন থিটা 2πr, এখানেও হবে 2πr, এটার সাথেও হবে 2πr। এখানে হয়তো লেখাটা দুইটা লেখা একসাথে হয়ে যাচ্ছে, 2πr মানে সবগুলো টির সাথে হবে 2πr সব পাশেই কিন্তু। তাহলে দেখেন এইখানেও তো আমি একটা টান বল নিছি, কোন জায়গায় যে এখানে কিন্তু দেখেন আরেকটা বিষয় বলে রাখি যে 2πr টি সাইন থিটা, দেখেন আমি গ্লাসটা একটু দেখাই, 2πr টি সাইন থিটা কোন পাশে কাজ করতেছে? সাইন থিটা এই পাশে, দুই পাশে কাজ করতেছে, এই পাশে মানে চতুর্পাশে কাজ করতেছে। তাহলে চতুর্পাশে যদি এইভাবে কাজ করে, তাহলে সেটার কারণে কিন্তু পানি উপর দিকে উঠতেছে, সেটার কারণে কিন্তু পানি উপর দিকে উঠতেছে না। তার মানে কাজ কোনটা করতেছে? পানি উপর দিকে উঠবে টি কস থিটা, এই যে দেখেন উপর দিকে পানি উপর দিকে উঠবে না, নলের মধ্যে দিয়ে পানি উপর দিকে উঠবে, তার মানে কোনটার কারণে উঠতেছে? এই যে টি কস থিটার কারণে উঠতেছে,
টি কস থিটার কারণে পানি উপর দিকে উঠতেছে, তাহলে কি টি সাইন থিটা কাজ করবে? টি সাইন থিটা কিন্তু কাজ করবে না। টি সাইন থিটা কোনটা? লম্ব বরাবর কাজ করতেছে। তাহলে কাজ করবে কি? 2 পাই আর টি কস থিটা। তাহলে এখানে কি হবে? 2 পাই আর টি কস থিটা, আর এই পাশে কী ছিল? এমজি। তাহলে এটা থেকে আমি ক্যালকুলেশনটা বের করতে পারবো। আমাকে কী বের করতে হবে? আমাকে বের করতে হবে টি, মানে টি সমীকরণটা আমাকে বের করতে হবে। তাহলে এখানে একটু লিখি আমি, 2 পাই আর টি কস থিটা, এ পাশে কী ছিল? এমজি। আচ্ছা, এটা কেন সমান হলো? যে জায়গায় যে আমার উপরকার টান বল আর নিচে এমজি, এমজি কি ভর এবং অভিকর্ষ ত্বরণ, যে জায়গায় যে সমান হয়ে যাবে সেখানেই তো অবশ্যই পানিটা স্থির হয়ে যাবে। সেই জন্য আমি দুইটা সমান দিলাম। তাহলে এখান থেকে কী বের করব? আমি টিটাই বের করব। আচ্ছা, এখানে একটু ক্যালকুলেশনগুলো করে নিই, তাহলে আমার সুবিধা হবে। আমরা ভর ইকুয়াল কি জানি? এম কি? ভর। ভর কি? এম ইকুয়াল ভি রো, আমরা জানি এটা। তাহলে কি হবে? এখানে ভি রো জি। দেখেন এইখানে কিন্তু মোটামুটি সব কিছু আমার জানা আছে, কিন্তু আয়তনটা জানা নেই। আয়তন, এই পানিটা কোন পর্যন্ত উপরে উঠছে এই নলের ভিতরে, মানে এই পানির স্তর থেকে এই নলের ভিতরে কোন পর্যন্ত উঠছে, সেই ভিটাই কিন্তু সেটা আয়তনটা বের করতে হবে। ভিটা কি? আয়তন। তাহলে এই আয়তনটা আমাকে বের করতে হবে। তাহলে এই যদি আয়তনটা আমি বের করতে পারি, তাহলে এই আয়তনের মানটা এখানে বসে দিব, তার ক্যালকুলেশন শেষ। তাহলে আমি এটা 1 নম্বর সমীকরণ ধরলাম। আমাকে এখন বের করতে হবে কি? আমাকে এখন বের করতে হবে আয়তনটা বের করতে হবে, তার মানে কি? ভিটা বের করতে হবে। তাহলে কোনটুকুর আয়তন বের করতে হবে? আমরা এই যে পুরো পাত্র জুড়ে যতটুকু পানি আছে সেইটুকুর আয়তন, নাকি নলের ভিতরে যতটুকু উঠছে? অবশ্যই এই নলে কতটুকুর মানে এই নলের ভিতরে কতটুকু পানি উপর দিকে উঠছে সেইটুকুর আয়তন আমাকে বের করতে হবে, সেইটুকু পানির আয়তন বের করতে হচ্ছে। তাহলে এটা একটু দেখেন ভিতরে লেখাগুলো অনেক হয়ে গেছে, আমি একটু সাইডে লিখি, এটা জুম করে সাইডে লিখি যাতে করে বুঝতে অসুবিধা হয়। দেখেন যতটুকু পানি উঠছে সেইটুকুই আমি জুম করি, ধরেন আর একটু বড় করে লিখছি। দেখেন, তার মানে কি? পানির স্তর আমার এই পর্যন্ত ছিল, এই পর্যন্ত ছিল নিচের পানির স্তর, এটা পাত্র, এটা পাত্র ছিল। এটা পাত্র ছিল, আর নলের ভিতর থেকে পানি কোন পর্যন্ত উঠছে? এই পর্যন্ত পানি উঠছে। আমি একটু বাঁকা করে দিচ্ছিলাম। আচ্ছা, তাহলে আমার দেখেন এইটুকু আমার পানি উপর দিকে উঠছে, ঠিক আছে। কিন্তু দেখেন এই বাঁকা অংশে, এই বাঁকা অংশের ভিতরে তো পানি আছে, যেখানে একটা কোণ সৃষ্টি হয়েছিল এই বাঁকা অংশের ভিতরে তো পানি আছে। আমার এইটুকুর ভিতরে হয়তো আয়তন আমরা জানতে পারবো, এই বাঁকা অংশের ভিতরে বের করতে গেলে একটু অসুবিধা হবে। তো চলেন আমরা দেখি ওটা বাঁকা অংশটা কীভাবে বের করব। তার আগে আমি একটু বলি, আমি প্রত্যেকটা অংশ একটা নাম দিই। এটা দেখেন এ বি সি ডি ই এফ, প্রত্যেকটা অংশে একটা নাম দিলাম যাতে করে বুঝতে আমার সুবিধা হয়। ওকে, আমরা এখন কাজ করতে পারি কি? দেখেন আমরা এই পানিটা কি হচ্ছে, নলের ভিতর থেকে এটুকু উঠছে এবং এই ভিতরেও পানিটা গেছে। আমার এইটুকু কিন্তু অংশের আয়তন খুব ইজিলিভাবে বের করতে পারবো, কিন্তু অসুবিধা হবে এই যে ভিতরে যে অংশটুকু আছে পানি, এইটুকুর আয়তনটা বের করতে। তো দেখেন এই যে DCFE, এটিকে কিন্তু একটা সিলিন্ডারের আয়তন কিন্তু খুব ইজিলিভাবে বের করতে পারবো। এবং ABCD, এটাও কিন্তু একটা সিলিন্ডার, এটুকু আমরা কিন্তু দিতে পারবো। কিন্তু এখানে দেখেন এটা কিন্তু একটা বৃত্ত না, একটু আগে কি বলছিলাম, পানির চিত্র দিয়ে দেখাইছিলাম একটা বৃত্ত, তাহলে এটি অর্ধবৃত্ত না, বৃত্তের অর্ধ না। তার মানে অর্ধবৃত্তের আমরা বৃত্তের ব্যাসার্ধ কি জানি? আর। তাহলে বৃত্তের ব্যাসার্ধ যেহেতু এখানে উচ্চতাটা হয়ে যাবে, এখানে ছিল এইচের জায়গায় কি চলে আসবে? আর, কারণ বৃত্তের অংশের মধ্যে আছে, বৃত্তের অংশের মধ্যে থাকার কারণে এই উচ্চতাটা কি হবে? এইচের জায়গায় হয়ে যাবে আর, কারণ বৃত্তের অংশের মধ্যে চলে আসে বৃত্তের ব্যাসার্ধর কারণে। তাহলে দেখেন এইটুকু আমার অংশটা বের করতে গেলে, মানে এই যেটুকু পানি আছে এই পানিটা বের করতে গেলে এই পুরো সিলিন্ডার থেকে অর্ধবৃত্তটা বাদ দিলেই কিন্তু চলে আসতেছে,
দেখেন এ বি সি ডি, এ বি সি ডি থেকে এই অর্ধবৃত্তের আয়তন যদি বাদ দিতে পারি তাহলে কিন্তু ফাঁকা অংশ চলে আসতেছে। এ বি সি ডি থেকে এই অর্ধবৃত্তটা আমি বাদ দেবো, বাদ দিলে কী আসবে, আমার এই ফাঁকা অংশটুকু চলে আসবে। তাহলে সেটা আমরা করব। তাহলে কি করব, এইটুকুর আয়তন জানা আছে, আর এইটুকু ফাঁকা অংশের মধ্যে এই যে এইটুকু কীভাবে বের করব, এ বি সি ডি থেকে এই অর্ধবৃত্তটা বাদ দেব, বাদ দিলে এই ফাঁকা অংশটা চলে আসবে। তাহলে আমরা কি করব এখন, ডিসি এফ ই যোগ করব, এই ফাঁকা অংশটুকু যোগ করব। যোগ করতে গেলে অবশ্যই আমাকে আগে ক্যালকুলেশন করে নিতে হবে যে কোনটা থেকে কোনটা বাদ দিতে হবে। তাহলে কোনটা থেকে বাদ দেব, এ বি সি ডি থেকে কি বাদ দেব, এ বি সি ডি একটা সিলিন্ডার থেকে বাদ দেব হচ্ছে যে অর্ধবৃত্তের আয়তনটা বাদ দেব। তাহলে এটার আয়তন প্লাস এ বি সি ডির আয়তন থেকে বাদ দেব হচ্ছে অর্ধবৃত্তের আয়তন। এখন আমি ক্যালকুলেশন করে এটাতে বসিয়ে দিলেই কিন্তু আমার হয়ে যাচ্ছে। তো দেখেন ডিসি এফই এটা তো অবশ্যই একটা সিলিন্ডার, তাহলে সিলিন্ডারের আয়তন আমরা কি জানি, এটা কিন্তু আমরা অলরেডি সবাই জানি, পাই আর স্কোয়ার এইচ, এটা হচ্ছে যে সিলিন্ডারের আয়তন। তাহলে এ বি সি ডিও তো একটা সিলিন্ডার, এ বি সি ডিও তো একটা সিলিন্ডার, তো এ বি সিলিন্ডারে তার আয়তন কী হবে, পাই আর স্কোয়ার, যেহেতু এখানে এইচ উচ্চতা ছিল সেই জন্য এইচ দিছি, তো এখানে তো উচ্চতা কি আছে, এখানে উচ্চতা হচ্ছে আর, তাহলে সেই ক্ষেত্রে এইচের জায়গায় শুধুমাত্র কি হবে, আর হয়ে যাবে। আর এখানে কি অর্ধবৃত্ত, বৃত্তের আয়তন কি জানি, আগে বৃত্তের আয়তনটা লিখি, 4/3 পাই আর কিউব। তাহলে অর্ধবৃত্ত হলো হাফ দিয়ে আমাকে গুণ করতে হচ্ছে, তাহলে অর্ধবৃত্ত হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন আমরা করি হচ্ছে যে দেখেন এখানে 2, এখানে কাটা যাচ্ছে, 2 দিয়ে 4, তাহলে 2 থাকছে। তাহলে কি থাকছে আমরা সেটা লিখি, এখানে দেখেন পায়ের উপর স্কোয়ার আছে আর এখানে আছে একটা পাই, তাহলে কি গুণ থাকলে পাওয়ার যোগ হয়, তাহলে 2 + 1 3 কিউব হয়ে যাবে। তাহলে 2 এখানে 3 থাকবে পাই আর কিউব, পাই আর স্কোয়ার এইচ যা আছে লিখছি। এইটা থেকে এটা মাইনাস করব, এইটা থেকে এটা মাইনাস কীভাবে করবো, এর সামনে কোনো কিছু নাই মানে কি 1 আছে, তাহলে এখানে পাই এর স্কোয়ার আমি কমন নিতে পারি, এটার ভিতর থেকে আমি কমন নিতে পারি, পাই আর কিউব আমি কমন নিতে পারি, থাকবে কি 1 - 2/3 পাই আর স্কোয়ার এইচ, তাহলে পাই আর কিউব, এটা থেকে কমন নিয়ে আমি লসাগু করে আমি আসবে কত, 1/3, তাহলে কি থাকছে, পাই আর স্কোয়ার এইচ প্লাস আমি একটু সাজিয়ে লিখি 1/3 পাই আর কিউব। ওকে, এই দুটার ভিতর থেকে কী কমন যায়, এই দুটোর থেকে দেখেন পাই আর স্কোয়ার কিন্তু কমন যায়, তাহলে থাকবে কি এইচ প্লাস 1/3 আর, এই দুটোর ভিতর থেকে কি কমন নিলাম, পাই আর স্কোয়ার কমন নিলাম, তাহলে এইচ থাকবে, এখানে 1/3 থাকবে, আর এখানে তো পাই তো কমন নিয়েছি, শুধুমাত্র 2টা পায়ের উপর স্কোয়ার কমন নিচ্ছি আর একটা আর শুধুমাত্র থাকবে। তাহলে এটা কোন নম্বর সমীকরণ, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এই 2 নম্বর সমীকরণের মান এখন 1 নম্বর সমীকরণ বসিয়ে দিতে পারবো। এটা কার মান বের করলাম, এটা ভির মানটা বের করলাম, তার ভির আয়তনটা বের হয়ে যাচ্ছে। তাহলে এই আয়তনের মানটা এখানে যদি বসিয়ে দিই আমার কিন্তু প্রতিবেদনটা হয়ে যাবে। তা দেখেন আমরা লিখবো হচ্ছে 2 এর মানটা 1 বসিয়ে, তাহলে কি হবে, 1 নম্বর সমীকরণ কি ছিল, 2 পাই আর টি কস থিটা, ভির মানটা এই যে ভির মানটা পুরো দিয়ে বসিয়ে দিচ্ছি, পাই আর স্কোয়ার এইচ প্লাস 1/3 আর, আর সাথে কি ছিল, রো জি। আমাকে কি বের করতে হচ্ছে, আমাকে কি কিন্তু বের করতে হবে টি, অর্থাৎ পৃষ্ঠটানটা বের করতে হচ্ছে। তাহলে টিটা এখানে আছে, টিটার সাথে যা আছে সব কিছু গুণ আকারে আছে, এই পাশে বার করে দিলে কি হবে, ভাগ হয়ে যাবে। তাহলে কি আমি টিটাকে রেখে সবগুলো ওই পাশে পার করে দিতে পারি, পাই আর স্কোয়ার এইচ প্লাস 1/3 রো জি, সবগুলো ভাগ আকারে চলে আসবে, 2 পাই আর কস থিটা। দেখেন এখানে পাই আর স্কোয়ার আছে, এখানেও পাই আর আছে, এখানে পাই আর স্কোয়ার আছে, তার মানে শুধুমাত্র থাকবে কাটাকাটি করে আর, তাহলে টি
আর এইচ প্লাস 1/3 আর রো জি যা আছে তাই লিখছি, আর নিচে থাকবে 2 cos থিটা। এটা কিন্তু দেখেন অলরেডি আমার যদি এই পর্যন্ত আমি ক্যালকুলেশন করি, এই পর্যন্ত ক্যালকুলেশন করলে আমার প্রমাণটা হয়ে যাবে। তাহলে এটাই হচ্ছে যে আমার হচ্ছে অ্যান্সার। বইয়ে যদি cos থিটা প্রমাণ করতে বলে তাহলে cos থিটা পর্যন্ত করব, আর যদি এভাবে প্রমাণ করতে বলে তাহলে এই থিটার মানটা যদি খুবই নগণ্য হয় সেক্ষেত্রে কিন্তু 1 হয়ে যাচ্ছে। তাহলে 1 যদি হয়ে যায় পুরোটাই হচ্ছে 2-র সাথে 1 গুণ করলে কত হয়, 2 থাকছে, শুধুমাত্র 2 থাকবে। দেখেন শুধুমাত্র কিন্তু এখানে আপনার 2 দেওয়া আছে, তাহলে কি এখানে শুধুমাত্র একটু সাজিয়ে নিলেই হচ্ছে। তাহলে থিটা যদি খুবই নগণ্য পরিমাণ হয় তাহলে সেক্ষেত্রে কী হবে দেখেন, একটা এখানে যেভাবে আছে সেভাবে একটু সাজিয়ে লিখি, এখানে যেভাবে প্রমাণটা দেওয়া আছে সেভাবে একটু সাজিয়ে লিখি। তাহলে কি হবে, আরটা এই পাশে লিখছে আমি, আর রো জি একসাথে লিখতে পারি, এখানে আছে একসাথে লিখতে পারি। তাহলে কি এইচ R/3 সাইডে লিখতে পারি, এই পাশে উপরে থাকা যা কথা সাইডে লেখা একই কথা। আর এই নিচে কিছু আছে, কি আছে, 2 আছে। আমি যেভাবে প্রমাণ আছে প্রমাণের সেভাবে করে দিচ্ছি, 1/r/3। এটুকু আপনার বইয়ে প্রমাণ থাকতে পারে, এটাও দিয়ে থাকতে পারে। আপনি যদি এ পর্যন্ত আসে এটা অ্যান্সার দেবেন, এ পর্যন্ত আসলে এ পর্যন্ত করে অ্যান্সারটা দিয়ে দেবেন। ওকে, ধন্যবাদ পাশে থাকার জন্য।